আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর। আমাদের গত দুটো লেকচার শেষ হয়েছে। আমরা সেল এবং সেল মেমব্রেন, সেল ওয়াল সম্পর্কে ধারণা লাভ করছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে যে সেল মেমব্রেন আর প্রোটোপ্লাজম। তো আসো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। তো আমরা কি জানি যে সেল মেমব্রেন, আমরা গত লেকচারে দেখেছিলাম যে সেলের মধ্যে এই যে আমি রেড কালার দিয়ে মার্ক করেছি, এটাকে বলা হচ্ছে যে সেল মেমব্রেন। এটাকে কি বলা হয়? সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনটা আসলে আমাদের দুই ধরনের সেলই থাকবে, প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেল, দুটোতেই থাকবে। তাহলে এটা হচ্ছে সব ধরনের সেলের ক্ষেত্রেই কমন আমাদের একটা অর্গানেলস হিসেবে থাকে। তো তোমরা দেখো এখানে যে আমি এই যে সেলটা আঁকেছি, এটা হচ্ছে কোন সেল? এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট সেল। কেন প্ল্যান্ট সেল? কারণ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেল ওয়াল। সেল ওয়াল থাকার কারণে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছি যে এটা হবে আমাদের প্ল্যান্ট সেল। এখন অ্যানিমাল সেল হলে কি হবে? দেখা যাচ্ছে যে আমাদের বাইরে যে মেমব্রেন সেল ওয়ালটা আছে এটা থাকবে না, শুধু আমাদের সেল মেমব্রেনটা থাকবে। তো আজকে আমাদের স্ট্রাকচার যেটা হচ্ছে যে সেল মেমব্রেন। এখন আসো আমাদের সেল মেমব্রেনের আমরা স্ট্রাকচার করব। সেল মেমব্রেন। So what is cell membrane? Cell membrane is the elastic, it is the elastic double layer membrane, double layer হবে এবং কি হবে আমাদের সেমি পারমিয়েবল অথবা সিলেক্টিভলি পারমিয়েবল। এখন সিলেক্টিভলি পারমিয়েবল বলতে কি বোঝাচ্ছে? তো আমাদের কিছু মনে করো যে অ্যাটমস বলো বা পার্টিকেলস বলো, যেগুলো ছোট ছোট আছে, এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, যেমন কলয়েড এন্ড ক্রিস্টালয়েড। তো কলয়েড পার্টিকেলস কোনগুলো? যে যাদের আমাদের সাইজ হবে কেমন? গ্রেটার দেন 100 ন্যানোমিটার। এবং ক্রিস্টালয়েড যারা আছে এদের সাইজগুলো আমাদের 1 to 100 ন্যানোমিটার হয়ে থাকে। তো এই যে আমাদের ক্রিস্টালয়েড যে পার্টিকেলস গুলো আছে, এগুলো দেখা যাচ্ছে আমাদের এই মেমব্রেন দিয়ে ইজিলি এই পাশ থেকে ওই পাশে অথবা এক সেল থেকে আরেক সেলের মধ্যে আমাদের ট্রান্সফার হতে পারে। এজন্য এটাকে বলা হয় যে সিলেক্টিভলি পারমিয়েবল। বাট আমাদের কলয়েড যেগুলো আছে, কলয়েড পার্টিকেলস, এদের সাইজটা বড় হওয়ার কারণে এরা এক সেল থেকে আরেক সেলের মধ্যে এক্সচেঞ্জটা হতে পারে না। এজন্য বলা হয়েছে যে সিলেক্টিভলি পারমিয়েবল। It is a double elastic double layer selectively permeable membrane which encloses the protoplasm. প্রোটোপ্লাজম বলতে পারি অথবা বলতে পারি যে কনস্টিটিউয়েন্ট অফ দ্য সেল। মানে সেলের মধ্যে যত কিছু আছে সবগুলোকে কনস্টিটিউয়েন্ট অথবা কন্টেন্টস অফ দ্য সেল একই জিনিস বোঝাবে আমাদের। তো সেল মেমব্রেনের আমরা ডেফিনিশন আসলাম। এখন স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, তোমাদের বইয়ে তোমরা একটা এরকম স্ট্রাকচার দেখবা। আমাদের সেল মেমব্রেনের স্ট্রাকচারটা এইভাবে দেওয়া আছে। এইভাবে আমাদের স্ট্রাকচার দেওয়া আছে তোমাদের বইয়ে, এবং এদের মাঝখানে আমাদের স্পেস আছে কিছু। তো এই যে ডাবল লেয়ার, এটা একটা লেয়ার এবং এটা আরেকটা লেয়ার, ডাবল লেয়ার। এবং এখানে আমরা কিছু প্রজেকশন দেখতে পাচ্ছি। এই প্রজেকশনগুলোকে বলা হচ্ছে ভিলাই। কি বলা হয় এদেরকে? ভিলাই। তো এই ভিলাইটা হওয়ার কারণ কি? দেখো আমরা ডেফিনিশনে পড়ছিলাম কি যে ইট ইজ এ ইলাস্টিক মেমব্রেন। তো এটা যখন আমাদের এভাবে ভাঁজ ভাঁজ হয়ে থাকতেছে তখন আমরা একে বলছি ভিলাই। তো আমাদের সেলটা তো আর মনে করে একটা সেম সাইজে থাকবে না, কখনো দেখা যায় যে সেলের সাইজটা ইনক্রিজ হতে পারে। এই জন্য আমাদের এই যে সেল মেমব্রেনটা আছে এটা ইলাস্টিক হতে হবে। যখন আমাদের দুই পাশ থেকে টানটা পড়বে যাতে সেই স্পেস পায়, এনাফ স্পেস পাবে, না হলে দেখা যাবে কি আমাদের সেল মেমব্রেনটা রাপচার হয়ে যেতে পারে, মানে ফেটে যেতে পারে, যার কারণে আমাদের সেলুলার কন্টেন্টগুলো বাইরে ছড়াছড়ি করতে পারে। তো এই যে ইলাস্টিক ওয়াল, এটা হচ্ছে আমাদের কারণ। তাহলে হোয়াট ইজ ভিলাই? ভিলাইস আর দা বলতে পারো যে ফিঙ্গার লাইক প্রজেকশনস অর ফোল্ডিংস হুইচ আর ফাউন্ড ইন দা সেল মেমব্রেন। আচ্ছা, আমাদের সেল মেমব্রেনের আরেকটা নাম আছে, তোমাদের বইতে বলছে যে প্লাজমা লেমা, অথবা কি দেওয়া আছে? প্লাজমা লেমা অথবা প্লাজমা মেমব্রেন।
সব একই জিনিস, মেমব্রেন আর প্লাজমা লেমন। তো সেল ওয়ালের আমাদের স্ট্রাকচার গেল, এই সেল মেমব্রেনের স্ট্রাকচার গেল আমাদের। তারপর হচ্ছে সেল মেমব্রেন বলতে আমরা কি বুঝি দেখলাম। আসো তাহলে এখন সেল মেমব্রেনের কিছু কাজ দেখি আমরা। সেল মেমব্রেন ফার্স্টলি কি করতেছে, সে কন্টেইন করতেছে। তাহলে ইট কন্টেইনস all the cellular content, তাহলে এখানে কিন্তু আমার আলাদাভাবে প্ল্যান্ট সেল অথবা অ্যানিমাল সেল লেখা লাগতেছে না, কারণ কি এটা আমাদের প্ল্যান্ট সেল অ্যানিমাল সেল আমরা দুটোতেই পেয়ে থাকবো। জন্য contains all the cellular contents, then second স্টেজটা কি হচ্ছে আমাদের gives অথবা maintains the shape of cell। এই যে দেখো সেলের একটা শেপ মেইনটেইন করতেছে সে। তারপরে ইলাস্টিক হচ্ছে, যার কারণে সেলের স্ট্রাকচারটা বৃদ্ধি হওয়ার পরও দেখা যাচ্ছে সে একটা পার্টিকুলার শেপ ধরে রাখতে পারতেছে। তো ইট গিভস শেপ অফ দ্য সেল অথবা মেইনটেনেন্স অফ দ্য সেল যেটাই বলি। দেন হচ্ছে আমাদের কোনো কিছু প্রোটেকশন দেওয়া হয়। তো কাভারিং দেওয়া হয় কেন, কোনো কিছু আমরা ঢাকা দিই কেন, এটাকে প্রোটেক্ট করার জন্য বাইরের কোনো আমাদের আনফেভারেবল এনভায়রনমেন্ট থেকে। তাহলে সেল মেমব্রেনের কাজটা সেই একই রকম আমাদের যে কোনো পর্দার মতো, যে protects the cell from any unfavorable condition। দেখা যাচ্ছে যে কোনো আনফেভারেবল কন্ডিশন হলো সেল ওয়ালটা, সেল মেমব্রেনটা আমাদের ভিতরের প্রোটিনগুলোকে প্রোটেক্ট করে রাখবে। তারপরে আমরা আরো বলতে পারি যে বাইরে থেকে যখন আমাদের কিছু মলিকিউলস আসে, দেখা যাচ্ছে সেলের এখানে কিছু মলিকিউলস আসবে একটা সেল থেকে আরেকটা সেলে ট্রান্সফার হওয়ার জন্য, তখন আমাদের সেল মেমব্রেনটা যখন থাকবে, শুধু সেল ওয়ালটা থাকবে না। দেখো তোমাদের একটু দেখাই আমি। মনে করো এগুলো কিছু পার্টিকেলস আছে, এদেরকে কি বলা যেতে পারে, এরা আমরা বড় দেখতেছি, তাহলে এদেরকে আমরা কলার বলতে পারি। যে কলার তাদেরকে বলা হবে 100 ন্যানোমিটার থেকে যাতে সাইজটা বড় হবে। তো এই যে আমাদের সেল মেমব্রেনটা আছে, কি করবে, একে এনগালফ করতে পারে, যে একে নিজের মধ্যে নিয়ে নিতে পারে। কিসের মাধ্যমে, কেন নিতে পারতেছে, কারণ আমরা একটু আগে পড়ছিলাম যে এটা হচ্ছে ইলাস্টিক একটা মেমব্রেন, যার কারণে সে তার কিছু প্রজেকশনের মাধ্যমে এই জিনিসটাকে এনগালফ করতে পারে। ফ্যাগোসাইটোসিস বলা হয় এটা, যে কোনো কিছু খেয়ে ফেলা। তো আমরা এটা বলতে পারি যে it engulfs ইনভেস্টর না দিয়ে আমরা যে it helps in phagocytosis and pinocytosis। এখন ফ্যাগোসাইটোসিস কি, এই যে বড় বড় আমাদের মলিকিউলগুলো আছে একে নিজের মধ্যে কন্টেইন করা অথবা খেয়ে ফেলা, এটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর পিনোসাইটোসিসটা কি, আমাদের এখানে মনে করো অনেকগুলো লিকুইড থাকে, তো লিকুইডগুলোকে সে নিজের মধ্যে অথবা আমাদের এখানে মাঝে মাঝে ফাটল সৃষ্টি হতে পারে। আমরা একটু আগে দেখছিলাম যে আমরা যদি স্ট্রাকচারটা দেখি, এরকম ভিলাই ছিল আমাদের, এবং মাঝখানে এরকম আমাদের কিছু রুট ছিল অথবা ক্যানেলস ছিল, তো এর মাধ্যমে আমাদের লিকুইডগুলো যেতে পারে খুব ইজিলি। একে বলা হয় যে পিনোসাইটোসিস। তোমাদের জন্য এইটুকুই এনাফ, তোমাদের লেভেলে আমাদের সেল মেমব্রেনের এই কাজটুকু করলে এইটুকুই আমাদের জন্য এনাফ হবে। আর আজকে আমরা প্রোটোপ্লাজম সম্পর্কিত ধারণা নেই। সেল মেমব্রেন আমাদের শেষ। তো প্রোটোপ্লাজম কাকে বলা হয়? Protoplasm, it is the semi-fluid, viscous translucent
translucent liquid অথবা আমরা translucent substance that constitute the interior matter of cell, interior matter of cell. এই ডেফিনেশনটা তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি লিখলাম। দেখো সেমি ফ্লুইড বলতে আমাদের কি বোঝাবে? সেমি ফ্লুইড মানে ফ্লুইডের মতো স্ট্রাকচার বাট নট সেমি ফ্লুইড। এবং ভিসকাস বলতে কি এই যে সেমি ফ্লুইড যে সাবস্টেন্সগুলো আছে তাদের একটা মানে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ভিসকাস হবে। মানে ভিসকাস জিনিসটা কি? রেজিস্ট্যান্স টু ফ্লো। মানে মনে করো আমাদের হানি মানে মধু, আমরা যখন তুমি যদি মধু একটা জিনিসে ঢেলে রাখো তাহলে কি হবে? সেটা ধীরে ধীরে ফ্লো হবে। বাট তুমি যদি পানিটা রাখো তাহলে কি হবে? পানিটা খুব ফাস্ট ফ্লো হবে। তাহলে পানির ভিসকাস অথবা ভিসকোসিটিটা হচ্ছে কম, আর মধু আমাদের এটা হচ্ছে হাইলি ভিসকাস অথবা এর ভিসকোসিটিটা বেশি হওয়ার কারণে এটা কি করবে? আমাদের স্লোলি মনে করো মুভ করবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আমাদের প্রোটোপ্লাজমটা হচ্ছে এক ধরনের ভিসকাস, তার মানে এটা খুব ধীরে ধীরে ফ্লো করবে এবং সেমি ফ্লুইড হবে। আর ট্রান্সলুসেন্ট বলতে বোঝাচ্ছে যে আমি যদি এর মধ্য দিয়ে আলো পাস করি তাহলে দেখা যাবে যে আবছা দেখা যাবে, মানে কোনো পরিষ্কার ভিতরে কোনো কিছু দেখা যাবে না। Substance that constitute the interior matter of the cell. এখন আমরা একটু আগে পড়লাম যে কি সেল মেমব্রেন যেটা থাকবে সেটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। এখন তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে যে এই যে সেল মেমব্রেনটা আছে এই কি আমাদের প্রোটোপ্লাজমকে মনে করো এক সেল থেকে আরেক সেলে এক্সচেঞ্জ হতে অথবা ট্রান্সফার হতে সাহায্য করবে? কোশ্চেনটা হচ্ছে যে না। কেন না? কারণ আমাদের প্রোটোপ্লাজম যেটা আছে এটা হচ্ছে কলয়েড ইন নেচার। কলয়েড ইন নেচার হওয়ার কারণে সে হচ্ছে আমাদের সেল মেমব্রেন দিয়ে পাস করতে পারবে না। তাহলে অনলি আমাদের কিছু কিছু ছোট ছোট পার্টিকেল যেমন ওয়াটার বলো, তারপর হচ্ছে আমাদের মিনারেলস, আয়নস, এগুলো হচ্ছে এক সেল থেকে আরেক সেলে ট্রান্সফার করতে পারবে। কারণ হচ্ছে কি তারা ক্রিস্টালয়েড, তাদের আকারটা অনেক ছোট। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম।